এবার বল, তুই আমাকে কেন সবসময় এইভাবে দেখিস? আমি কেন তোর জীবনে সমস্যা? আমি তোর কি ক্ষতি করেছি? ক্ষতি করেছিস তো, তুই পৃথিবীতে এসেই আমার ক্ষতি করেছিস। তুই এসেছিস বলেই আমার এত সমস্যা। তুই না এলে আমার কোনো সমস্যাই থাকতো না। কথাটা শুনে রাহিয়া ভ্রু কুঁচকে বলে উঠল, মানে তুই সব কি বলছিস? আমি পৃথিবীতে এসে তোর কি সমস্যা করেছি? আমি তো তোকে সব সময় ছোট বোনের মতোই দেখেছি, মানে ছোট বোনের মতোই ভালোবেসেছি। তারপরও তুই এই কথা কেন বলছিস? সবাই তোকে আমার থেকে বেশি ভালোবাসে। সবাই সব কিছুতে তোকে সবার আগে প্রাধান্য দেয়। তোর পছন্দ অপছন্দের খেয়াল রাখে। কয়েক প্রজন্মের পর প্রথম মেয়ে সন্তান বলে তোকে সবাই একটু বেশি আদর যত্ন করে। মা বাবা এমনকি রাহাত ভাইও তোকে বেশি ভালোবাসে। নীরা, তুই কি পাগল হয়ে গেছিস? এসব তোর ভুল ধারণা। বাবা মা আমাদের দুজনকে সমান ভালোবাসে, সাথে ভাইয়াও। একদমই না, সবাই তোকে বেশি গুরুত্ব দেয়। তুই না এলে আমি এই পরিবারের প্রথম মেয়ে হতাম, তখন এই সব কিছু আমি উপভোগ করতাম। সবাই আমাকে বেশি ভালোবাসতো, এই জন্যই আমি তোকে এত বেশি অপছন্দ করি। এগুলো খুবই অযৌক্তিক কারণ নীরা। তোর আমাকে অপছন্দ করার কিছু জিনিস যৌক্তিক কারণ খোঁজা উচিত। নীরা তার এই কথায় পাত্তা না দিয়ে আবার বলে উঠল, আর তোকে কষ্ট দেওয়ার জন্যই আমি রুদ্রের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। আমি জানতে পেরেছিলাম তুই ওকে ভালোবাসিস, তাই ওর সাথে আমি সম্পর্কে জড়িয়েছিলাম যাতে তুই কষ্ট পাস। আসলে আমি তো ওকে কখনো ভালোই বাসিনি। আমি এসব শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য করেছি, কারণ আমি তোকে খুব হিংসে করি। আর হ্যাঁ, এখন তুই চাইলেই রুদ্রকে পেতে পারিস, এতে আমার কোনো সমস্যা নেই। বলে সে দরজা খুলে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। আর রাহিয়া ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাতে রাহিয়া তার রুমে বসেছিল। নীরা তার স্বামীকে নিয়ে বিকালেই চলে গেছে, কিন্তু সে সকালের ওই ঘটনার পর থেকে নীরার সাথে আর দেখা করেনি। সে এখনও ওসব নিয়ে ভেবে যাচ্ছে। হঠাৎ ফোনে কল আসায় সে ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল সাবা কল দিয়েছে। সে ফোনটা ধরে কানে দিতেই সাবা অপর পাশ থেকে বলে উঠল, রাহিয়া, আমার তোকে কিছু বলার আছে। বল। তোর বলার পর আমিও তোকে কিছু বলবো। আমারও তোকে কিছু বলার আছে। বলবো, কিন্তু তার আগে তুই বল যে আমার কথা রাখবি, না হলে আমি কিন্তু বলবো না, আর তোকেও বলতে দিব না। আচ্ছা, আমি ভেবে দেখব। বিষয়টা যদি আমার কাছে ভালো মনে হয় তাহলে আমি অবশ্যই রাখবো। এখন তুই কথাটা বল। আমরা দুজন তো অনেক দিন পর দেশে ফিরেছি। ওখানে যাওয়ার পর আমাদের কোনো ফ্রেন্ডদের সাথে আর দেখাও হয়নি, তাই আমাদের ফ্রেন্ডরা ঠিক করেছে কালকে একসাথে দেখা করবে। আমাদের তো অনেক দিন দেখা হয় না, সবাই চায় তুইও আসিস। তুই না এলে আমরা সবাই খুবই মন খারাপ করব। কথাটা শুনে রাহিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আচ্ছা, আমি ভেবে দেখব। আসলে আমার আর তোর জন্যই এসবের আয়োজন। আমরা না গেলে ভালো দেখাবে না, তুই প্লিজ চল। আমি বলেছি তো ভেবে দেখব। আমি তো আর না বলিনি যার কারণে তুই এত অস্থির হচ্ছিস। আমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে তুই কিন্তু কোনো কাজ রাখবি না কালকে। এবার তুই কি বলতে চেয়েছিলি সেটা বল। সাবার শেষের কথাটা শুনে রাহিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে সাবাকে নীরা আর রুদ্রকে নিয়ে বলা কথাটা বলল। সে শুধু রুদ্রের বিষয়ের কথাটাই বলল, কিন্তু তার সাথে হওয়া আর বাকি কথাগুলো সে বলল না। কারণ যতই হোক নীরা তার ছোটো বোন। সে অন্য কারো কাছে নিজের ছোটো বোনের বিষয়ে বাজে মন্তব্য করতে পারে না, তাই সে শুধু রুদ্রকে নিয়ে বলা কথাটা বলল। তার এসব কথা শুনে সাবা খুবই অবাক হয়ে গেল। তুই সত্যি বলছিস? তার মানে নীরা রুদ্র ভাইয়াকে কখনো ভালোবাসেনি? ও ওনার সাথে শুধুমাত্র ভালোবাসার নাটক করেছে, তাও আবার তোকে কষ্ট দেওয়ার জন্য। শুধুমাত্র তোকে কষ্ট দেওয়ার জন্য ও ওনার সাথে সম্পর্ক জড়িয়ে গেল? হ্যাঁ। কিন্তু কেন? ও এগুলো কেন করেছে? তোকে কষ্ট দিয়ে ওর কি লাভ? জানি না। রাহিয়া, তোকে আমার কিছু বলার আছে। যেহেতু সব কিছু তুই জানতে পেরে গেছিস, তার মানে বুঝতেই পেরেছিস
রুদ্রের কোনো দোষই নেই, তাহলে কি তুই এখন আবার ওকে নিজের জীবনে আনতে চাচ্ছিস? রাহিয়া কথাটা শোনার সাথে সাথেই বলে উঠল, কখনোই না, আমি আর কখনোই ওর সাথে নিজের জীবন জড়াতে চাই না। যতই ওর দোষ না থাকুক, আমি ওকে নিয়ে আর কখনোই ভাবতে চাই না। তাই তুই এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা বন্ধ কর। বুঝলাম, আর আমি খুব খুশি তোর কথা শুনে। তোর ওর সাথে নিজেকে জড়ানো আর উচিত হবে না। এখন রাখি, পরে কথা বলবো তোর সাথে। আচ্ছা, আর কালকে কিন্তু তুই আমাদের সাথে যাবি। আমি একটু পরেই তোকে সময় আর জায়গা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। মনে রাখবে, তোকে কিন্তু যেতেই হবে। আচ্ছা। বলে সে কলটা কেটে দিয়ে ফোনটা পাশে রাখলো। তো সময় কাটালো। অনেক দিন পর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় সে খুব খুশি হলো, কিন্তু তার বাসায় ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। সে বাসায় ফিরে বাসার ভিতরে ঢোকার সময় একটা লোকের সাথে দেখা হলো। এটা সেই লোক যে ওই দিন তার কাছে পার্সেল ডেলিভারি করেছিল। সে বাসার ভিতরে ঢুকতে ঢুকতে এক নজর লোকটার দিকে তাকিয়ে নিল। তারপর মনে মনে বলতে লাগলো, এই লোকটা আবার কি দিতে এসেছে? আমার জন্য না তো? না, আমার জন্য কেন হবে? মনে হয় অন্য কারো হবে। সে বাসার ভিতরে ঢুকতেই লোকটা তার কাছে এসে তাকে ডাক দিল। আগের দিনের পার্সেলটা আপনার ছিল, তাই না? হ্যাঁ। আজকেও আপনার জন্য একটা পার্সেল এসেছে। কথাটা শুনে রাহিয়া অবাক হয়ে বলে উঠল, আজকেও? আপনি নিশ্চিত তো এটা আমার জন্য এসেছে? আপনার কোথাও ভুলও তো হতে পারে। না, আপনার জন্যই এসেছে। আগের দিন যেই নামে এসেছিল আজকেও সেই নামে এসেছে। যেহেতু পার্সেলটা আপনার, তাই বলছিলাম যে আপনি যদি এখান থেকেই নিয়ে যেতেন তাহলে আমাকে আর কষ্ট করে উপর পর্যন্ত যেতে হতো না। আসলে আমার এরপরও অন্য জায়গায় ডেলিভারি দিতে হবে, তাই তো। আচ্ছা, আপনি আগে আমাকে পার্সেলটা দিন। যদি বেশি ভারী না হয় তাহলে আমিই নিয়ে যেতে পারবো। আচ্ছা। বলেই লোকটা তার দিকে একটা বক্স এগিয়ে দিল। বক্সটা একটু ছোট হওয়ায় সে সেটা নিয়ে নিল। সমস্যা নেই, এটা আমি নিজেই নিয়ে যেতে পারবো। এটা নিয়ে যেতে আমার কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমাকে লিফট পর্যন্ত যেতে হলো না। বলেই লোকটা চলে গেল। রাহিয়া এবার ওনার যাওয়ার দিকে, তারপর হাতের বক্সটার দিকে তাকালো। সে দেখলো বক্সের উপরে তারই নাম দেওয়া আছে, কিন্তু আজকেও এটা কে পাঠিয়েছে বা এই বিষয়ে কিছুই লেখা নেই। তখনই তার চোখ তার হাতের ঘড়ির দিকে গেল। অনেক দেরি হয়ে যাচ্ছে দেখে বক্সের দিকে আর মনোযোগ দিল না। সে ওটা নিয়ে পরে ভাববে ভেবে দ্রুত হাঁটতে শুরু করলো। সে বাসায় গিয়ে প্রথমে তার রুমে চলে গেল। সে রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিল। তারপর বিছানায় এসে বসতেই তার চোখ গেল ওখানে থাকা সেই বক্সটার দিকে। সে বক্সটা হাতে নিয়ে মনে মনে বলে উঠল, এসব আমাকে কে দিচ্ছে? এটা নিয়ে দ্বিতীয়বার আমাকে এসব দিল, কিন্তু আমাকে এইসব দিয়ে তার লাভ কি? সে কি আমাকে পছন্দ করে? যদি পছন্দই করে তাহলে সরাসরি বলতে কি ক্ষতি? পেছন থেকে এইসব করে কিছুই হবে না। বলে সে মুখ বাঁকালো। তারপর বিছানায় বসে বক্সটা হাতে নিয়ে বলে উঠল, যাই হোক, এখন বক্সটা খুলে দেখি এর ভেতরে কি আছে। বলে সে বক্সটা খুলল। সেটা খুলতেই তার চোখে আবারও একটা কাগজ পড়ল। সে কাগজটা হাতে নিয়ে বলে উঠল, আবারও কিছু লিখে পাঠিয়েছে। এর সমস্যা কি? একে তো এত বড় কাগজ দেয়, কিন্তু ভেতরে মাত্র 2 লাইন লেখা থাকে। তারপর আবার দূর থেকে প্রপোজ করে সামনেও আসে না। যাই হোক, আমার তো এসব পেতে অনেক ভালো লাগে। কে দিয়েছে তাতে আমার কি? কিন্তু অচেনা কারোর কাছ থেকে এসব নেওয়া কি ঠিক? না, আগে কাগজটা খুলে দেখি এতে কি লেখা আছে। এসব নিয়ে পরে ভাবা যাবে। এরপর রাহিয়া কাগজটা খুলে নিজের সামনে ধরতেই কিছু লেখা তার সামনে ভেসে উঠল। সে লেখাগুলো পড়তেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কাগজটা দেখে চোখ সরিয়ে নিজের আশেপাশে তাকাতে লাগলো। তারপর আবারও কাগজটা খুলে নিজের সামনে ধরে ভালো করে দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সে বেশ কয়েকবার লেখাগুলো পড়ে ফেলল। সেখানে লেখা ছিল, বর্তমানে তোমার আশেপাশে একটু বেশি ছেলেরা ঘোরাঘুরি করছে দেখছি। তাদের কেউ হাত ধরছে, কেউ জড়িয়ে ধরছে, আবার কেউ পড়ে যাওয়ার আগে ধরে ফেলছে। এগুলো আমার একদমই ভালো লাগছে না। আশা করি এরপর থেকে তুমি ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে, না হলে এরপর যেটা হবে সেটা তোমার জন্য একদমই ভালো হবে না। লেখাটা রাহিয়া মনে মনে কয়েকবার পড়ে নিল। তারপর সে কাগজটা আগের মতো বাস করে পাশে রেখে দিল। সে চোখ বন্ধ করে লেখাগুলোর কথা ভাবতেই তার চোখের সামনে সকালের
পর ঘটে যাওয়া সব কিছু বেশি উঠতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। রাহিয়া সময় অনুযায়ী সাবার বলা জায়গায় চলে গেল। ওখানে তার কিছু ফ্যানদের দেখা হলো। তাদের মধ্যে দুজন ছেলে বন্ধু ছিল। ওরা দুজনেই রাহিয়া আর সাবার হাত ধরেছিল, আর ওদের মধ্যে একজন তো রাহিয়াকে জড়িয়েও ধরেছিল। রাহিয়া আর সাবা একটু ঘোরাঘুরি করছিল। হঠাৎ সাবা ওকে অপেক্ষা করতে বলে একটু অন্য জায়গায় চলে গেল। এরপর রাহিয়া ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে একটু হাঁটছিল। হঠাৎই সে কারোর সাথে ধাক্কা খেল। হঠাৎ এমন ধাক্কা খাওয়ায় সামনের ব্যক্তি হাতে থাকা পানির বোতল নিচে পড়ে গেল, আর সেখান থেকে কিছুটা পানি রাহিয়ার ড্রেসের নিচের অংশে পড়ে গেল। সে যখন ড্রেস ঠিক করছিল তখন সামনে থাকা ব্যক্তি তাকেই বলে উঠল, আমি খুবই দুঃখিত, আমি দেখতে পারিনি। কথাটা শুনে রাহিয়া সামনের দিকে তাকাতেই দেখল একজন লোক দাঁড়িয়ে আছে। এরপর সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, সমস্যা নেই, আমার ড্রেসের তেমন কিছু হয়নি। বলেই সে চলে যেতে নিল, কিন্তু নিচে পড়ে থাকা পানিতে পা রাখায় সে পড়ে যেতে নিল। তখনই ওই লোকটা ওকে ধরে ফেলল। হঠাৎ কেউ এভাবে ধরায় রাহিয়া খুবই অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু সামনের লোকটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। একটু পর সে ধীরে ধীরে রাহিয়াকে সোজা করে বলে উঠল, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো সমস্যা হয়নি তো? রাহিয়া নিচের দিকে তাকিয়ে বলে উঠল, না, কোনো সমস্যা হয়নি। বলে সে নিচের দিকে তাকিয়ে দ্রুত ওখান থেকে চলে গেল। আর পিছনে থাকা লোকটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাহিয়া কিছুটা সামনে যেতেই তার সাবার সাথে দেখা হলো। সাবা ওকে দেখে বলল, কি রে, ওইদিকে কোথায় যাচ্ছিস? তোকে তো আমি ওখানে থাকতে বলেছিলাম। ওখানে কি হয়েছে যে ওইদিকে যাচ্ছিস? কিছুই না, আর আমি ওইদিকে তোর কাছে যাওয়ার জন্য যাচ্ছিলাম। চল বাকিদের কাছে যাই, ওইদিকে যাওয়ার কোনো দরকার নেই। সাবা ওইদিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে বলল, আচ্ছা। বলে ওরা দুজন ওখান থেকে চলে গেল। দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে গেল। সবাই এখন বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাহিয়াও বাসায় যাওয়ার কথা বলল। তখন যেই ছেলেটা সকালে রাহিয়াকে জড়িয়ে ধরেছিল সে বলে উঠল, রাহিয়া, চলো, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত দিয়ে আসি। কথাটা শুনে রাহিয়া সাথে সাথে বলে উঠল, তার কোনো দরকার নেই। আমি যখন একাই এসেছি তাহলে আমি একাই বাসায় যেতে পারবো। আমার একা যেতে কোনো সমস্যা হবে না। তখন পাশ থেকে সাবা বলে উঠল, দিহান তো ঠিকই বলেছে। রাহিয়া ও যখন তোকে বাসা পর্যন্ত দিয়ে আসতে চাচ্ছে, তাহলে তুই না করছিস কেন? এই দিহান, তুই ওকে ওর বাসা পর্যন্ত দিয়ে আয়। কথাটা শুনে রাহিয়া কিছুক্ষণ ভেবে বলে উঠল, আচ্ছা। রাহিয়ার এই উত্তর শুনে দিহান খুবই খুশি হয়ে গেল। এরপর রাহিয়া আগে যেতে শুরু করলো। তখন সাবা দিহানের কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, দেখলি তো কিভাবে রাজি করিয়ে দিলাম? এত সুন্দর সুযোগ সবসময় আসে না। পরে আমাকে ট্রিট দিবি কিন্তু। কথাটা শুনে দিহান মুচকি এসে বলল, অবশ্যই, এখন আমি আসি, রাহিয়া অপেক্ষা করছে। বলে সে দৌড়ে রাহিয়ার পিছনে যেতে লাগলো। এরপর সে রাহিয়াকে তার বাসার একটু আগে নামিয়ে দিল। সে তাকে বাসার সামনেই নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রাহিয়া অনুরোধে একটু আগে নামিয়ে দিল। রাহিয়া ইচ্ছা করে একটু আগে নেমেছে, কারণ সে চায় না তার পরিবারের কেউ দিহানের সাথে তাকে দেখে উল্টাপাল্টা ভাবুক। এরপর রাহিয়া নিজের মতো করে বাসায় চলে গেল। বর্তমান একটু আগের সব ঘটনা মনে করে রাহিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর সে নিজেই নিজেকে বলতে লাগলো, কে এই লোকটা? আমার বিষয়ে এত কিছু জানলো কিভাবে? আমি কখন কি করছি এসব কিভাবে জেনে যাচ্ছে? এই লোকটা কি আমাকে অনুসরণ করছে বা আমার উপর নজর রাখছে? কথাটা বলে সে পরক্ষণেই আবার বলে উঠল, যদি সে সত্যি আমার উপর নজর রাখে তাহলে এখন আমার কি করা উচিত? আমি এর থেকে নিজেকে দূরে সরাবো কিভাবে? আমি তো এসব কথা কাউকে বলতেও পারছি না। এখন আমার কি করা উচিত? আমি কি এটা সাবাকে একবার বলে দেখব? বলা কি উচিত হবে? উফ, আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর রাহিয়া নিজেকে শান্ত করে বলে উঠল, আচ্ছা, এখন এসব বিষয় থাক, আমি এসব নিয়ে পরে ভাববো। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, না বুঝে উল্টাপাল্টা কিছু করে ফেললে পরে আমাকেই বিপদে পড়তে হবে। তাই এখন যা হচ্ছে হতে দেই।
পরে তেমন কিছু হলে দেখা যাবে। এইসব বলেই সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর সে কাগজটা রাখার জন্য পাশে তাকাতেই দেখল বক্সের উপরে অনেকগুলো চকলেট আছে। কাগজটা পেয়ে সে এত চিন্তা ভাবনা করছিল যে এর নিচে যে চকলেট আছে সেটা সে খেয়ালই করেনি। কিন্তু রাহিয়া এবার আর চকলেট দেখে খুশি হলো না, কারণ সে এসব বিষয় নিয়ে খুবই চিন্তায় আছে। তাই সে কাগজটা চকলেটের উপরে রেখে বক্সটা বন্ধ করে দিল। তারপর এটাকেও অন্য একটা জায়গায় রেখে দিল। রাতে রাহিয়া বসে বসে বই পড়ছিল, তখন তার ফোনে একটা কল এলো। সে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখে বিরক্তি ফুটে উঠল, কারণ রুদ্র কল দিয়েছে। রাহিয়া একবার ভাবলো ধরবে না, পরে কিছু একটা মনে করে ফোনটা ধরে কানে দিল। তখনই রুদ্র ওপাশ থেকে বলে উঠল, রাহিয়া, তোমার সাথে কিছু কথা ছিল। আসলে অনেক দিন আমার কথা হয় না। বলো। রাহিয়া মুখে এই কথা বললেও সে মনে মনে বলল, আমার সাথে আবার এর কি কথা? মন চায় একে ব্লক করে দেই অথবা এর কল ইগনোর করি, কিন্তু তাহলে ও ভাববে আমি তাকে এখনো ভালোবাসি আর তার উপর রাগ করে আছি। তাই আমি ওর সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু তাই বলে এমনভাবে কল দিয়ে যাবে? রাহিয়া, তুমি কি কালকে বাসায় থাকবে? কেন হঠাৎ এই প্রশ্ন করছো কেন? আসলে তুমি তো অনেক দিন পর দেশে ফিরেছ, আর আম্মু অসুস্থ থাকে, তখন নীরার বিয়েতে যেতে পারেননি, তাই তোমার সাথে দেখাও হয়নি ওনার। তারপর আম্মু আর বাবা একটু কাজে গিয়েছিলেন, কালকেই ফিরেছেন ওনারা এখন চাচ্ছিলেন কালকে তোমার সাথে দেখা করতে। তাই তুমি যদি কালকে বাসায় থাকো তাহলে ওনারা একটু ওখানে যেতেন। শুধু ওনারা আসবেন? হ্যাঁ, শুধু ওনারা যাবেন, তারপর আমার অফিস না থাকলে আমিও যেতাম। কথাটা শুনে রাহিয়া খুশি হয়ে মনে মনে বলে উঠল, ও, তার মানে শুধু মামা আর মামি আসবেন, রুদ্র আসবে না? ভালোই হয়েছে। না, আমি বাসায় থাকবো, তুমি ওনাদের আসতে বলে দাও। বলে দিব। আচ্ছা, আমি এখন রাখি। বলেই রাহিয়া কলটা কেটে দিল। রুদ্র ফোনের দিকে তাকিয়ে বলে উঠল, আমি তো কালকে যাচ্ছি না, কিন্তু বাবা মা তো যাচ্ছেন। বলে সে একটা মুস্কি হাসি দিল। এদিকে রাহিয়া ফোন রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, ভালোই হয়েছে যে ওই রুদ্র আসছে না। ও আসলে আমার সাথে বারবার কথা বলতে চাইতো, আর আমি না করলে ভাবতো আমি তাকে এখনো পছন্দ করি বলে এড়িয়ে যাচ্ছি। বলে সে খুশি হয়ে আবারও বই পড়তে শুরু করলো। বেশ কিছুদিন পর মিসেস নাদিয়া ওর রুমে এসে ওকে কালকে বাসায় থাকতে বললেন, কারণ কালকে তার মামা মামি আসবেন। রাহিয়া কিছু না জানার অভিনয় করে রাজি হয়ে গেল। পরদিন সকালে রাহিয়ার মামা আর মামি ওদের বাসায় এলো। রাহিয়া ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। এরপর তার মামি মিসেস রাহিয়ার বাবার কাছে গিয়ে বলে উঠলেন, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। আসলে আমি চাচ্ছিলাম রাহিয়াকে রুদ্রের সাথে বিয়ে দিতে। আমার অনেক দিনের ইচ্ছা এটা। কথাটা শুনে রাহিয়ার বাবা রায়ান বেশ অবাক হলেন। তারপর তিনি শান্ত গলায় বলে উঠলেন, প্রস্তাবটা খারাপ না, কিন্তু আমি এটা মানতে পারছি না। আসলে আমি রাহিয়াকে তার কোনো কাজিনের সাথে বিয়ে দিতে চাই না, তাই আপনার এই প্রস্তাব রাখা আমার পক্ষে সম্ভব না। আমি এর জন্য খুবই দুঃখিত। কিন্তু কেন? কাজিনের সাথে বিয়ে দিলে কি সমস্যা? আমার রুদ্র কত ভালো একটা ছেলে। এরকম ভালো ছেলে আপনি আর পাবেন না। আপনার কাছে এমন সুযোগ নিজে থেকে এসেছে, আর আপনি ছোট একটা কারণে না করে দিচ্ছেন। কথাটা শুনে রায়ান মনে মনে বলে উঠলেন, কেমন ভালো তা আমার খুব ভালো করেই জানা আছে। এমন ছেলের কাছে আমি কখনোই আমার মেয়েকে দিব না। দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে আপনার কথা রাখা সম্ভব না। কথাটা শুনে মিসেস রায়া রেগে ওখান থেকে উঠে বেরিয়ে গেলেন। মিসেস নাদিয়াও ওখানে ছিলেন, কিন্তু উনি কি বলবেন বুঝে উঠতে পারলেন না। মিসেস রাহাকে চলে যেতে দেখে ওনার পিছনে পিছনে ওনার স্বামীও ওনার দিকে গেলেন। তিনি মিসেস রাহার কাছে এসে বললেন, উনি যখন চাচ্ছেন না রাহিয়ার সাথে রুদ্রের বিয়ে দিতে, তাহলে তুমি ওনাকে এত জোর করছো কেন? আমি তো সেটাই জানতে চাই যে উনি না করছেন কেন। কাজিনের বিষয়টা অজুহাত মাত্র। উনি অন্য কোনো কারণে বিয়েতে রাজি হননি। হলেও তাতে সমস্যা কোথায়? ওনার মেয়েকে উনি কার কাছে বিয়ে দিবেন সেটা সম্পূর্ণ ওনার ইচ্ছা। দেশে তো আরো মেয়ে আছে, তুমি রাহিয়ার পেছনে কেন পড়ে আছো? কিন্তু উনি না কেন করলেন? আচ্ছা, এসব বিষয় নিয়ে পরে ভাববে, এখন চলো। বলে উনি মিসেস রাহাকে নিয়ে চলে গেলেন। বিকালের দিকে ওনারা দুজন ফিরে গেলেন।
যাওয়ার আগে তিনি রায়ান সাহেবকে আলাদা ডেকে নিয়ে বললেন, আমিও দেখব যে আপনি রাহিয়াকে কার সাথে বিয়ে দেন। আমার ছেলের জন্য রাহিয়াকে বলেছি, সেটাই আপনার মেয়ের অনেক ভাগ্য। একে তো বয়স হয়েছে, তারপর আবার ছোট মেয়েকে আগে বিয়ে দিয়ে দিয়েছেন। আমিও দেখব কোন ভালো ছেলে আপনার মেয়েকে বিয়ে করে। সে কি আমার রুদ্রের থেকে ভালো হতে পারবে? কথাটা শুনে তিনি মুস্কি হেসে বলে উঠলেন, আচ্ছা, অপেক্ষা করতে থাকেন আপনি। আমি খুব তাড়াতাড়ি রাহিয়ার বিয়ে দিব, তাও আবার রুদ্রের থেকে অনেক ভালো ছেলের সাথে। তখন আপনাকে আমি খবর দিব এসে দেখার জন্য। আমি অপেক্ষা করব। বলেই মিসেস রাহা মুখ ঘুরিয়ে ওখান থেকে বেরিয়ে গেলেন। দূর থেকে মিসেস নাদিয়া এসব দেখে দীর্ঘশ্বাস ফেললেন। এদিকে রাহিয়া এসব বিষয়ে কিছুই জানে না। সে তো জানেই না মিসেস রাহা এ বাড়িতে এসেছিলেনই তারা রুদ্রের বিয়ের প্রস্তাব নিয়ে। সন্ধ্যার পর মিসেস রাহিয়া ওনার রুমে গিয়ে ওনার স্বামীর পাশে এসে দাঁড়ালেন। রায়ান ওনাকে দেখে বলে উঠলেন, কিছু বলবে? বলছি, রুদ্রের সাথে রাহিয়ার বিয়ের কথা হলে কি সমস্যা হবে? ও তো খুবই ভালো ছেলে। সবসময় বাইরে থেকে যেটা দেখা যায় সেটা সত্যি হয় না। রুদ্রকে দেখলে এমন মনে হলেও ও একদমই ভালো ছেলে না। ও আমার মেয়ের যোগ্য না। আমি কখনোই ওর মতো একটা ছেলের কাছে আমার মেয়েকে দিব না। তাই তুই এই বিষয়ে আর কথা বলো না। কিন্তু কেন? তোমাকে কে বলেছে রুদ্র খারাপ ছেলে? ওকে কোন দিক থেকে তোমার খারাপ মনে হয়? সব দিক থেকেই। আমি বলছি যে রুদ্র আর রাহিয়া তো ভালো বন্ধু, তাই ওদের বিয়ে হলে সম্পর্কটা ভালো হবে। ওরা একে অপরকে বুঝবে। একদম না। ভালো বন্ধু হলে যে বিষয়টা সুখের হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। আর রুদ্রের সাথে রাহিয়ার কখনোই ভালো থাকবে না। এখানে অনেক বিষয় আছে, সেগুলো তুমি জানো না। আমি ওর সাথে আমার মেয়ের কখনোই বিয়ে দিব না। তাই এই বিষয়ে কথা বলা এখনই বন্ধ করে দাও। হ্যাঁ, তুমি তো চাও আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক খারাপ হোক, তাই এটা করছো। বারবার রুদ্রের নামে উল্টোপাল্টা কথা বলতে চাচ্ছ বিয়েটা না দেওয়ার জন্য। আচ্ছা, যা ইচ্ছা তাই করো। বলেই মিসেস নাদিয়া রেগে ওখান থেকে বেরিয়ে গেলেন। তিনি ওখান থেকে একবারে রাহিয়ার রুমে চলে এলেন। রাহিয়া তার মাকে দেখে মুখ তুলে বললেন, আম্মু কিছু বলবে? রাহিয়া এখনও কিছু জানে না, তাকে কেউ এসব বিষয়ে বলেইনি। তাই সে স্বাভাবিক চোখ করে তার মায়ের দিকে তাকিয়ে রইল। মিসেস নাদিয়া বিছানায় বসতে বসতে বললেন, তোর বাবা আমার কোনো কথাই শোনে না। কথাটা শুনে রাহিয়া হাসতে হাসতে বলল, কেন? বাবা আবার তোমার কোন কথাটা শুনিনি? মিসেস নাদিয়া এবার ওকে সব ঘটনা খুলে বললেন। সেই সাথে একটু আগে ওর বাবার কথাগুলো বললেন। এসব কথা শুনে সাথে সাথেই রাহিয়ার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। রাহিয়া, তুই বল, রুদ্র কত ভালো ছেলে। ও তোর জন্য একদম পারফেক্ট। রাহিয়া এবার কিছুটা শান্ত স্বরে বলে উঠল, না আম্মু, বাবা ঠিকই বলেছেন, রুদ্র আমার জন্য একদমই পারফেক্ট। রাহিয়ার এইরকম কথা শুনে মিসেস নাদিয়া অবাক হয়ে বলে উঠলেন, কিন্তু তোরা দুজন তো ভালো বন্ধু ছিলি। এই জন্যই আমি জানি ও ভালো ছেলে না, ও আমার যোগ্য না। তাছাড়া আমি ওকে সেইভাবে পছন্দ করি না, তাই আমি ওকে কখনোই বিয়ে করব না। কিন্তু কেন? কেন মানে? আমি চাই না, তাই আমি ওকে কখনোই বিয়ে করব না। আমার জন্য যদি আর কোনো ছেলে না থাকে তাহলে আমি সারা জীবন অবিবাহিতই থেকে যাব, কিন্তু তবুও কখনো ওকে বিয়ে করব না। মেয়ের এই ধরনের কথা শুনে তিনি বুঝলেন রুদ্র সত্যি তার মেয়ের জন্য পারফেক্ট না। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে ওনার মেয়ে এমন করতেন না। তাই তিনি আর ওকে নিয়ে এই বিষয়ে কোনো কথা বললেন না। ওকে শান্ত হতে বলে রুম থেকে বেরিয়ে গেলেন। 2 দিন পর বিকালের দিকে রাহিয়ার বাসায় ওদের এক আত্মীয় এলেন। তিনি মিসেস নাদিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে বলে উঠলেন, শুনলাম রাহিয়া নাকি ফিরে এসেছে, তাও ওর খারাপ লাগছে না যে ওর আগে ওর ছোট বোনের বিয়ে হয়ে গেল? ওনার হঠাৎ এমন কথায় মিসেস নাদিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। তখন সেই মহিলা আবারও বলে উঠলেন, শোনো, একটা ভালো কথা বলি। মেয়ে তো বেশ বয়স হয়ে গেল, তারপর আবার তার আগে তার ছোট বোনের বিয়ে দিয়ে দিলে ওর আবার কোনো সমস্যা নেই তো? থাকলে আমাকে বলতে পারো। কথাটা শুনে মিসেস নাদিয়া বেশ বিরক্ত হয়ে গেলেন। এসব আপনি কি বলছেন? ও বাইরে ছিল তাই বিয়ে দেওয়া হয়নি, আর নীরার জন্য ভালো ছেলে পাওয়ায় ওর বাবা দ্রুত ওকে বিয়ে দিয়ে দিয়েছে। ও, সেটা হলে ভালো। তাহলে এখন তো দেরি করছো কেন? যত দ্রুত পারো বিয়ে দিয়ে দাও।
একে তো ছোট মেয়েকে আগে বিয়ে দিয়ে দিয়েছো, তারপর আবার বড় মেয়ের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে। এইরকম হলে পরে আর বিয়ে দিতে পারবে? কথাটা শুনে মিসেস নাদিয়া মুখে কিছু বললেন না, তিনি মনে মনে ভাবতে লাগলেন। ভালো হয়েছে রাহিয়া বাসায় নেই, ও এসব শুনলে খুবই রেগে যেত। দূর থেকে রায়হান সাহেবও এসব কথা শুনে ফেললেন। তিনি এসব কথা শুনে ওনার অপরাধবোধ হতে লাগলো। মেয়ের কথা ভেবে তিনি খুবই অনুতপ্ত হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি তো এসব বিষয়ে আগে ভেবে দেখিনি। আমি মেয়ের একদিকে ভালো করতে গিয়ে অন্যদিকে খারাপ করে ফেলেছি। আমার রাহিয়ার আগে নীরাকে বিয়ে দেওয়া ঠিক হয়নি। বিয়ের বয়স হওয়া সত্ত্বেও তার আগে তার ছোট বোনকে বিয়ে দেওয়া আমার একদমই ঠিক হয়নি। এতে নিশ্চয়ই রাহিয়ার খুবই কষ্ট পেয়েছে। আমার উচিত ছিল আগে রাহিয়াকে বিয়ে দেওয়া। আমি না বুঝেই রাহিয়ার মনে কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু এবার আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে চুপ করে বসে থাকলেই হবে না। বলেই রায়হান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। এদিন ওই মহিলা মিসেস নীরাকে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন, কিন্তু মিসেস নীরা সেগুলো মাথায় নিচ্ছেন না। তিনি দূর থেকে এসব কিছুক্ষণ দেখে রুমে চলে গেলেন। সন্ধ্যার পর রাহিয়া তার রুমে বসেছিল। হঠাৎ তার কিছু একটা মনে পড়ে গেল, তাই সে উঠে দরজার কাছে গেল। তারপর চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে দরজা লাগিয়ে দিল। তারপর রুমে এসে সেই দিনের সেই বক্সটা বের করে বিছানায় রাখল। রাহিয়া বক্সটা খুলতে খুলতে বলে উঠল, খাবারের উপর কখনো রাগ করে থাকতে হয় না, আর চকলেটের উপর তো একদমই না। যেহেতু কে এগুলো দিচ্ছে জানি না, তার ফেরত দিতে পারবো, আর ফেলে দেওয়াও ঠিক হবে না, তাই এগুলো আমাকেই খেতে হবে, না হলে ধীরে ধীরে এগুলো নষ্ট হয়ে যাবে, আর খাবার নষ্ট করা ঠিক না। বলেই সে দাঁত বের করে একটা হাসি দিল। সে কাগজটা পাশে রেখে ওখান থেকে একটা চকলেট বের করে খেতে শুরু করলো। রাহিয়া খেতে খেতে বলে উঠল, না, যে এগুলো আমাকে দিচ্ছে সে অতটাও খারাপ না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেউ যেন আমাকে এইভাবে গিফট দেয়, এদিক দিয়ে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। কিছুক্ষণ পর তার ফোনে মেসেজ আসার শব্দ এলো। রাহিয়া মেসেজটা দেখার জন্য ফোনটা হাতে নিল। সে মেসেজটা পড়তেই স্তব্ধ হয়ে গেল। সেখানে লেখা ছিল, আমাকে ভালো বলার জন্য ধন্যবাদ। তুমি চাইলে আমি আরও জিনিস তোমাকে দিতে পারি। মেসেজটা আরেকবার পড়ে রাহিয়া আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কোনো কিছুই তার নজরে পড়ল না। সে সাথে সাথে নাম্বারটার দিকে তাকালো, কিন্তু সে দেখলো এখানে 11টা নাম্বার নেই। এটা দেখে বুঝতে পারলো লোকটা নম্বর লুকিয়ে মেসেজ দিয়েছে। সে সাথে সাথে নাম্বারটা কল দিল, কিন্তু সে কল দিতেই নম্বরটা বন্ধ বলল। সে হতাশ হয়ে ফোনটা পাশে রাখতেই ফোনে আবারও মেসেজ আসার শব্দ এলো। সে ফোন হাতে নিতেই দেখলো আবারও সেই নম্বর থেকে মেসেজ এসেছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে গেল, কারণ সে একটু আগে যখন কল দিছিল তখন ফোন বন্ধ বলল, কিন্তু এখন আবার সেই নম্বর থেকে মেসেজ এলো। সেই মেসেজটা খুলে দিয়ে পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, আমাকে কল দিয়ে কোনো লাভ হবে না। আমার যখন সময় হবে তখন আমি নিজেই তোমার সামনে আসব, তাই এখন আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। মেসেজটা পড়ে রাহিয়া কিছুটা চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, কে এই লোকটা, আর এ আমার কথা শুনলো কিভাবে? এ কি বাসায় আমার উপর নজর রাখছে? কিন্তু কিভাবে? এরকম বিভিন্ন প্রশ্ন তার মনে এসে ভিড় করতে লাগলো। রাতে মিসেস নাদিয়া ওনার রুমে গেলেন। ওনার স্বামীকে কিছুটা চিন্তিত থাকতে দেখে বলে উঠলেন, কি নিয়ে এত গভীরভাবে ভাবছো? কোনো সমস্যা হয়েছে? কি নিয়ে এত চিন্তা ভাবনা করছো? ওয়াইফের কথাই তিনি কিছুটা স্বাভাবিক হয়ে বলে উঠলেন, তেমন কিছুই না, ভাবছিলাম আমার এবার রাহিয়ার বিয়ের ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে একটু ভাবছিলাম। ঠিকই আছে, এবার তোমার এই বিষয়ে একটু ভাবা দরকার। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। রাতে রাহিয়া তার রুমে বসে ফোন দেখছিল। তখন ওর রুমে মিসেস নাদিয়া এলেন। রাহিয়া ওনাকে দেখে ফোনটা পাশে রেখে বলে উঠলেন, কিছু বলবে আম্মু? কালকে তোর কোথাও যাওয়ার দরকার নেই, কালকে তোকে পাশে থাকতে হবে। কেন? কালকে তোকে দেখতে আসবে। কথাটা শুনে রাহিয়া বেশ অবাক হয়ে বলে উঠল। কি? তখনই রুমে রায়ান সাহেব প্রবেশ করলেন। মিসেস নাদিয়া ওকে কিছু বলতে যাবে, তার আগেই তিনি বলে উঠলেন, নাদিয়া তুমি বাইরে যাও, আমি রাহিয়ার সাথে কথা বলছি।